যেহেতু বললাম আসামে বর্ন অ্যান্ড ব্রট আপ, সো আমাদের এখানে যেমন বাঙালি, যদিও আমি বাঙালি বাট দুটো কালচারেই আমি মানুষ হয়েছি, মানে দুটো আসামিজ অ্যান্ড অলসো বাংলা দুটো কালচারকেই আমি ছোটো থেকে দেখেছি আর কি। তো এখানে যেমন ব্রহ্মতত্ত্বে বা আমরা মেছো ভূত গেছো ভূত এসব নিয়ে তো অনেক করি না, বাট আমাদের আসামে কিন্তু টোটালি ডিফারেন্ট কিছু ভূতের উল্লেখ আছে, একাধিক। সেটা যখিনী হলো মোস্ট পাওয়ারফুল ভূত, ভয়ঙ্কর ভূত, ঠিক আছে। ঠিক তেমনই আছে পোয়ালি ভূত, বাচ্চা ভূত, মানে এরা ঝুন্ডে আসে, মানে যদিও আমি একটু অ্যাসামিজ অ্যান্ড হিন্দি ইউজ করবো, প্লিজ ডোন্ট মাইন্ড। সো এরা একদম একটা গ্রুপে আসে। তারপরে আছে হলো ঘোড়াপাক নিয়ে আমাদের আসামে একটা ফিল্ম হয়েছে, ঠিক আছে, চিন্ময় বর্মা বলে। ও মানে এই অ্যান্টিটিটা কী হয় বলো তো, আধা মানুষ হবে আধা ঘোড়ার হবে, আর এরা মাছ খেতে খুব ভালোবাসে। তো এরকমই আসামের কালচার নিয়ে যদি বলতে চাই, আমাদের এখানে কিন্তু আরেকটা জিনিস হয়, সেটা হলো তুলুনি বিয়ে। তো আফটার আমার চ্যানেলে এটা টেলিকাস্ট করার পর অনেকেই বলেছে, দিদি সাউথ ইন্ডিয়াতেও নাকি এরকম রিচুয়ালস আছে যে মেয়েদের যখন ফার্স্ট পিউবার্টি আসে ওদের কিন্তু প্রথম বিয়ে হয়, ওই 13-14 বছর বয়সে কলা গাছকে বিয়ে দেয়। এবং আসামিজ কালচারে কিন্তু এই যে পিরিয়ডসের ইয়েটাকে ওরা খুব মানাছিনা মানে খুব মানে রুলস অ্যান্ড রেগুলেশন রাখে ওদের মতে। যেহেতু এটা একটা মানে এটা না যে এটা অপবিত্র, ডিউরিং দ্যাট টাইম যেহেতু মেয়েদের একটা এনার্জি লেভেলটা এত বুস্ট আপ থাকে না, তখন যে কোনো নেগেটিভ এনার্জি অলসো পজিটিভ এনার্জি যে কেউ কাবু করতে পারে। তো কেন এই কথা বললাম, কারণ আজকে একটা পিজির ঘটনা শোনাবো, সেটা আমাদের গৌহাটিরই একটা খুব রিনাউন একটা জায়গা আছে, এবং বাট আমি তো জায়গার নামটা মেনশন করতে পারবো না এখানে। তো সেখানে একটা পিজির ঘটনা পাঠিয়েছে শর্মিষ্ঠা বলে, ও আমাদের আসামের বরপেটা একটা ডিস্ট্রিক্ট আছে, বরপেটার থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছিল আজ থেকে 3.5 বছর আগে। তো ঘটনাটা খুবই ইউনিক, দ্যাটস ওয়াই ভাবলাম তোমার চ্যানেলে এটাকে শোনানো যায়। তো সেটা হলো শর্মিষ্ঠা তখন না, যেহেতু আমাদের কি হয় নর্থ ইস্ট, মানে কি বলবো, এখন হয়তো অনেকে চেনে নর্থ ইস্টের আসাম গুয়াহাটি, বাট আমাদেরকে কিন্তু কেউ এত হাইলাইট দেয়নি। যখন নিউজ চ্যানেল দেখতাম বড় বড় শহরের নাম আসতো, বাট আমাদের গুয়াহাটিটাকেও কেউ টাচ করতো না। ওয়েদার ফরকাস্ট বা বন্যা যে এত প্রতি বছর বন্যায় যে কত ক্ষয়ক্ষতি হতো, কোনো দিনও নিউজে ওরকম হেডলাইনে আমরা কিন্তু দেখিনি, যদিও আজকাল অনেক হাইলাইটে আসছে আমাদের গুয়াহাটিটা। যাই হোক, তো তখন কি হলো তোমার যেটা আর কি বলছিলাম, তো আমাদের ওখানে যদি পড়াশোনার মামলায় বলো না, সবার একটা স্বপ্ন যে গুয়াহাটিতে এসে পড়াশোনা করবো, বিকজ গুয়াহাটিতে এমন অনেক কলেজ আছে, যেমন কটন কলেজ, আমার কলেজ আরিয়া বিদ্যাপীঠ কলেজ। তো যেমন আমার হাজব্যান্ড ইম্ফল মণিপুরেরও, ও কিন্তু গুয়াহাটিতে ও কমার্স কলেজ থেকে, মানে কেসি কমার্স থেকে পড়াশোনা করেছে। মানে সবার একটা স্বপ্ন, অ্যাটলিস্ট দিল্লি মুম্বাই কলকাতা না যেতে পারলেও গুয়াহাটি আমাদের জন্য আর কি, ঠিক আছে, গেটওয়ে অফ নর্থ ইস্ট এটাকে বলে। তো শর্মিষ্ঠার মা বাবারও খুব ইচ্ছে, মানে যেহেতু ও এত ব্রাইট স্টুডেন্ট, এত ভালো মার্কস পেয়েছে না, তো বলছে ওদের মানে বলেই দিচ্ছি কলেজের নাম, কটন কলেজেও সায়েন্স নিয়ে পড়বে। অ্যান্ড আমাদের ওখানে কটন কলেজে চান্স পাওয়া মানে ইটস কি বলবো, ভগবানকে পেয়ে যাওয়া। তো যখন মানে একটা তো দোনামোনা ছিল যে বরপেটার থেকে গুয়াহাটি আসবে একা মেয়ে, তাই না, তো কিভাবে মেয়েটা থাকবে না থাকবে, বাট স্টিল যখন পেয়েছে ওর বাবা দোনামোনা করতে করতে ঠিক আছে চলো গার্লস হোস্টেলে দেবো। বাট আমি যে বললাম 7 সিস্টার্স, তো 7টা স্টেট থেকে মোটামুটি তোমার গুয়াহাটিতে তো আসেই পড়াশোনার জন্য, তো হোস্টেল ফুল, পিজি ফুল, পাচ্ছে না রুম। তো অ্যাডমিশন হয়ে গেছে, যেহেতু কটনে অ্যাডমিশন হয়েছে, এটা তো আর বলাই বাহুল্য যে এটার চান্স তো ও মিস করবে না। তো অনেক কষ্টে খুঁজে ঠুজে, মানে ওরা তো হোটেলে উঠেছিল গুয়াহাটিতে, যেহেতু ওদের ওখানে কেউ থাকে না, তো হোটেলের ম্যানেজার বা স্টাফগুলি যে থাকে বলছে, যেহেতু অ্যাসামিজ বলে যে কিবা আসে যদি সাইডিয়ানা কিবা পিজি যদি আসে, মানে যদি কোনো পিজি ঠিজি থাকে একটু দেখে দাও না প্লিজ ভাই, বহুত বিপদে পড়েছি। তো বলছে হ্যাঁ যে ঠিক আছে একটা আছে, ওই পিজিটা খুব রিনাউন্ড, তুমি যাও, অ্যাটলিস্ট উনি যদি সিট নাও দিতে পারে তোমাকে বলে দেবে কোন পিজিতে সিট পাবে। তো ওই পিজির ওখানে ওনারের কাছে বলছে না সরি একদম পুরো তো ফুল। তো বলছে যে দেখো একটা মেয়ে, আর আমি গার্লস পিজি হলে মানে গার্লসদের জন্য হলে খুব ভালো হয়। তো বলছে ঠিক আছে একটা আছে, বাট ওখানে কিন্তু প্রচণ্ড রুলস অ্যান্ড রেগুলেশন আছে, মেয়ে কি মানতে পারবে? তো বলছে যে এটা কি গার্লস পিজি? বলছে হ্যাঁ পিজিটা গার্লসের জন্য, কিন্তু একটু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, ওটাও যদি মানতে পারে দেন খুব ভালো। এমনি ওনার খুব ভালো, সিকিউরিটি রিজন পারপাসে যদি বলি খুব ভালো, ট্রান্সপোর্ট সিস্টেমে খুব ভালো, ওয়াকিং ডিস্টেন্সে তুমি বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, সব কিছু পেয়ে যাবে। ইনফ্যাক্ট আমাদের ওখানে কিন্তু ওই প্যাডেল দেওয়ার রিক্সা কিন্তু 2022-23 অবধিও চলতো, এখনও যদিও ওই ইলেকট্রিক চলে এসছে। তো বলছে খুবই ভালো।
তো ওদের না পিজিটা দেখেও খুব ভালো লেগেছে, তো বলছে দুটো রুমই খালি আছে। তো যেহেতু শর্মিষ্ঠা একটু ভীতু, ইনফ্যাক্ট এই ঘটনা শেয়ার করার আগে ওর পার্সোনাল একটা বরপেটাই হয়েছিল ওর সাথে ঘটনা, ও আমাকে শেয়ার করেছিল, ও ভীতু, ভয় পায় ভূতকে, তো একা থাকার তো প্রশ্নই ওঠে না। তো ওখানে একটা আছে যে তুমি যদি একা একটা রুম নাও তাহলে ধরো 5,000 টাকা দিতে হবে, আর তুমি যদি শেয়ার করো হয়তো 2600 or 2700 দিতে হবে। তো শর্মিষ্ঠার সঙ্গে মিতালি ও দরং ডিস্ট্রিক্ট, তেজপুর শোনিতপুর ডিস্ট্রিক্ট আছে আসামে, ওইখানে ও কিন্তু অসমিয়া। একটা কথা বলে দেই, অসমিয়া হলে যেমন আমি বলছি না, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু অতটা অসুবিধা হয় না। মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষের যদি অ্যাসামিজ কুজিন খায় না, ওরা খুব ভালোই বাসবে, অলমোস্ট একই ধরনের, একটু ফেরফের আছে, যেমন ফিশ ট্যাঙ্গা ওখানে ডেলিকেসি আছে, খার আছে। তো আমরা যেহেতু ছোটোর থেকে মানুষ, আর ও বরপেটার, এগুলি আমরা খেয়ে ইউজ টু, আমরা ভালোই বাসি খেতে। তো আর ওইখানে যেতে তোমার পিজি ওনারটা কিন্তু অ্যাসামিজ, বলে দিয়েছে অসমিয়া খাওয়া পাবে, তো ওকে কোনো প্রবলেম নেই। মিতালি আবার ছিল দরং ডিস্ট্রিক্ট, ও হলো অসমিয়া। তো বলছে ঠিক আছে আমরা দুজন করবো, দুজনেই সায়েন্স স্ট্রিম কিন্তু দুজনের কলেজ আলাদা। তোমার মিতালি মোস্ট প্রবলি তোমার আর্য বা বি বড়ুয়াতে ছিল, আর ও তো কটন কলেজে পেয়েছে। তো তখন যখন ওরা অ্যাডমিশন নেয় তখন বলেছে রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলছে। আচ্ছা, একদম গ্রাউন্ড ফ্লোরে ওনারটা থাকে, অ্যান্ড সঙ্গে না একটা ডাইনিং স্পেস আছে যেখানে এই পিজির মেয়েদের জন্য রান্না করা হয়। আগে নাকি ডাইনিং মানে ডাইনিংয়ের জায়গাটায় এসে মেয়েরা খেত, কিন্তু কিছু একটা কারণের জন্য, কারণটা তখনও রিভিল করেনি, এখন কি হয় টিফিন সিস্টেম করে দিয়েছে, যেমন ব্রেকফাস্টও টিফিনে চলে যাবে, লাঞ্চটাও টিফিনে চলে যাবে, এবং যে ওদের তো আরও হাউস হেল্প আছে, ওরা আবার কালেক্ট করে নিয়ে আসে মেয়েদের কাছ থেকে। তো বলছে যে এরকম হবে। আর একটা কথা যেটা আর কি সবচেয়ে থেকে বেশি মিতালি এবং শর্মিষ্ঠার লেগেছে, শর্মিষ্ঠা যদিও বেশি পাত্তা দেয়নি, বাট মিতালির কানে মানে একটু লেগেছে কথাটা, যে বলছে যে ওদের না তোমার ধরো গ্রাউন্ড ফ্লোরে মাকান মালিক থাকে, দেন ফার্স্ট ফ্লোরে হলো মিতালিদের পোর্শনটা পড়েছে, মানে মিতালি শর্মিষ্ঠা, ওখানে সব মেয়েরা থাকে। আর ওপরে না ছাদ আছে, ছাদটা যেমন কি আধা ভাগ করা, মানে আধা পোর্শনে তোমার ঘর বানানো আছে যেখানে মেয়েরা থাকে, অ্যান্ড আধা পোর্শনটা না পুরো উঁচু দেওয়াল দিয়ে বন্ধ করা, এবং বলছে ওই পোর্শনে তোমরা কাপড় জামা মেলতে পারো, কিন্তু বিকাল 5টা, আবেলি হলো বিকেল, আসামিসে আবেলি বলে 5টার পরে কিন্তু ওই পোর্শনে তোমরা যেতে পারবে না। তো মিতালি বলেছে কিও, বলছেন কিও না হয় মানে তোমরা জিজ্ঞেস করবে না কেন, 5টার পরে মোট কথা তোমরা যাবে না, তোমরা পড়াশোনা করতে এসছো না ছাদে আড্ডা মারতে এসছো। তারপর আরেকটা কথা বলেছে, ডিউরিং পিরিয়ড তোমরা কিন্তু সেটা সকালে হোক বিকালে হোক 5টার পরে হোক, তোমরা কিন্তু ছাদে টোটালি প্রোহিবিটেড, তোমরা কেউ কিন্তু যাবে না। তো যখন বললো যে কেন, মানে 5টার পরে ঠিক আছে বুঝলাম, আমরা যাতে আড্ডা ঠাড্ডা না মারি, পিরিয়ডসে সকালবেলা যেতে কি প্রবলেম। আবার এটাও বলেছে যে প্রত্যেকটা যেমন ফ্লোরে তোমার ছোট্ট একটা ব্যালকানি আছে, ডিউরিং দ্যাট টাইম তোমরা কিন্তু কাপড় চোপড় ওখানে মেলবে, স্পেশালি যারা আর কি ধরো পিরিয়ডস এসছে, কাপড় ওখানে মেলবে, ভুলেও 3 দিনের আগে কিন্তু তোমরা ওই পোর্শনে যাবে না। অ্যান্ড অলসো বললো যে নিচে ডাস্টবিন থাকে তো ব্লু কালারের, তোমরা যদি পিরিয়ডসের কোনো কিছু ফেলতেও আসো তোমরা কিন্তু রাতে ফেলবে না, সেটা দিনে ফেলবে। মানে তখন না মিতালি শর্মিষ্ঠাকে বলছে, এই কী বা ভূত সাগে আসে, মানে ভূত কিছু আছে বোধ হয়, না হলে এত কিছু বলে। তো শর্মিষ্ঠা বলছে, এই আমাকে ভয় দেখাবি না, কিন্তু আমি এমনি ভয় পেয়ে আছি, দূর এমনি তো জানিস যে তোরাও তো অসমিয়া, তোরাও তো কত কিছু মানিস। বলছে হ্যাঁ, কিন্তু আজকাল তো এত মানে না, আবার গুয়াহাটির মতো জায়গা, এখানে এত সব রুলস অ্যান্ড রেগুলেশন, হ্যাঁ আমি তো বুঝতে পারছি না, কিছু খটকা আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই যে বললাম উপরের পোর্শনে যে একটা মানে ওইখানেও মেয়ে থাকে, কিন্তু ওদের সিঁড়িটা আলাদা, শর্মিষ্ঠাদের সিঁড়ি আলাদা, ওটা ধরো তোমার ওদের ফার্স্ট ফ্লোরে গিয়ে ওটা মানে ওখানেই শেষ হয়ে যায়, আবার গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়িটা গিয়ে তোমার ছাদে ওই মেয়েগুলি কিন্তু ওই সিঁড়িটা ইউজ করে। তো মানে হয় না কিউরিসিটি। আবার এটা আরেকটা জিনিস দেখলো যে তুলসী মঞ্চ আছে ছাদের এখানে। তো যখন আর কি মিতালি একদিন গেছে উপরে কাপড় মেলতে, তখন ওদেরকে সঙ্গে জিজ্ঞেস করছে কি এর মধ্যে কিছুজন আর কি তোমার তেজপুরেরও মেয়ে বেরিয়েছে, তো যেহেতু একই ডিস্ট্রিক্টের, তো জিজ্ঞেস করছে যে একটা কথা মানে একটা কথা জিজ্ঞেস করছি, এই ছাদে কি ভূত ঠুত আছে নাকি রে। তো ওদের মুখটা না পুরো পাংশে হয়ে যায়, বলে কেউ এই বুড় কথা কয়ে আসা, কেন এইসব কথা বলছে। বলছে না, এরকম মাকান মালিক এরকম রেস্ট্রিকশন দিল, দেন দেখলাম পুরো এই সামনে একটা তুলসী মঞ্চ। তো তখন ওরা বলছে যে আমি হেওয়া করু, মানে আমরা যে পুজো করি বলে ওরা সেবা করে বলে, আমরা সেবা করি, অ্যান্ড দ্যাটস ওয়াই আর কি আমরাই বলেছিলাম আমরা জল ঠল ঢালি পুজো করি। তো বলছে তোমরা কিচ্ছু দেখো নি, বলছে না আমি কিছু দেখিনি, বলে ওরা না জিনিসটাকে একদম ইগনোর করে সাইড কেটে গেল। ঠিক আছে, তো
বলে না যে মিতালির মনে শুরু থেকেই খটকা একটা লেগে আছে যে এত সব কেন হচ্ছে আর এত রুলস অ্যান্ড রেগুলেশন কেন। তো এখন নতুন নতুন কলেজে যাচ্ছে, গুয়াহাটিতে এসছে, গুয়াহাটিতে মানে সত্যি কথা বলতে গেলে আমাদের গুয়াহাটিতে এমন কিচ্ছু নেই যে হয়তো মানে কি বলবো, তুমি যদি তেজপুর থেকে আসো বা যে কোনো মানে ইম্ফল হোক বা নাগাল্যান্ড হোক, মানে গুয়াহাটিতে সব কিছু পাবে। আর এরা ওই রকম জায়গার থেকে এসছে, গুয়াহাটিকে এক্সপ্লোর করছে। তো একদিন কী হয়েছে, তোমার ওরা রুমে পড়ছিল সেদিন গরমের দিনে। আর আমাদের গুয়াহাটিতে কী হয়, একটু মানে যখনের কথা বলছি, একটু বেশি গরম দিলে কারেন্ট চলে যায়, সারা রাত তো কারেন্ট থাকে না। তো ইনভার্টারের সিস্টেমও ওরকম ছিল না। আর আরেকটা প্লাস পয়েন্ট হলো যে 2 দিন গরম দিলে 3 নম্বর দিন কিন্তু বৃষ্টি চলে আসে, পুরো কুল ডাউন করে দেয় আমাদের অ্যাটমসফিয়ারটাকে। তো একদিন কী হয়েছে, ও না দিনটা স্যাটারডে ছিল, ওর কলেজ কিছুর জন্য বন্ধ ছিল, সবারই কলেজ বন্ধ ছিল। তো মিতালি উপরে ছাদে কাপড় মেলেছে, অ্যান্ড হয় না যেটা হয় আর কি। আচ্ছা তখন কিন্তু ওই যে নোকিয়া 1100 ছোটো ছোটো মোবাইলগুলি যেগুলির মধ্যে টর্চ লাইটের সিস্টেম আছে, ওইগুলি এখনও কিন্তু ওইরকম হাইফাই বা ওই N72 ওইসব লঞ্চ হয়নি তখন। হ্যাঁ, তো বলছে যে ওর না মানে কথা বলতে বলতে খেয়ালই নেই, তখন 4:30 5:45 বাজে। তো বলছে যে এই তেরি এখনই তো মানে ওই ছাদে কিন্তু পার্টিকুলারলি ল্যান্ডলর্ড বা কেয়ারটেকার গিয়ে 5টার আগে গিয়ে কিন্তু তালা মেরে চলে আসে, যাতে কোনো মানে এমনিও যাতে কোনো মেয়েরা না যেতে পারে প্রিকশনের জন্য। তো ওটা আরও কোয়েশ্চেন অ্যারাইজ করছে মিতালির মনে, এত কেন প্রিকশন, ঠিক আছে। তো বলছে যে এই রাম সোয়া কাপড় খিটি রই গলতাতে, মানে কাপড়গুলি ওখানে রয়ে গেছে আর আমরা দেখ কথা বলছি, তো চল চল বলা বলা আমি লই আহুতা, মানে কাপড়গুলি নিয়ে আসে। তো এই জায়গায় বলছে যে মিতালি বলছে এই রসুন আমার কেমন মনে হচ্ছে, আমি একটু ওয়াশরুম থেকে এসে তারপরে যাচ্ছি। তো ওয়াশরুমে গিয়ে দেখে ওর পিরিয়ডস চলে এসছে। তো আমাদের কি হয় আসামিস কালচারে, যে পিরিয়ডস দেখা মাত্র তোমার পুরো ফ্রেশন আপ হতে হবে। তো বলছি এখন যদি ফ্রেশন আপ হতে হয় ওটা তালা মেরে দেবে, আমার কাপড় চাপড়গুলি পুরো যাবে। তো বল আমরা, ও না চান করেই শর্মিষ্ঠার সঙ্গে গিয়ে বলছে তুই কি, আবার শর্মিষ্ঠা বলছে তুই এত মানা চিনা করিস, তুই কি আনা স্নানে ওগুলি মানে ধরবি নাকি। তো বলছে ও একটু নহয় আমি তোকে দেখিয়ে দেবো, তুই উঠিয়ে নিয়ে আসবি। আবার আমি যদি না যাই তুই কার না কার উঠিয়ে নিয়ে আসবি, কারণ ছাদটা তো সবাই ইউজ করে। তো ও গিয়ে না নিয়ে আসার পর ওই দিন রাত্রের থেকে অ্যাকচুয়ালি শুরুয়াত হলো কেন ভৌতিক মানে এত রেস্ট্রিকশন কেন। ঠিক আছে ফাইন, ও চান ঠান করে এসছে, চান ঠান করে আসার পর তোমার ওর না একদম পুরো কেমন যেন ফিল হচ্ছে, ভালো লাগছে না। তো ইয়েকে শর্মিষ্ঠাকে বলছে, শর্মিষ্ঠা, আর ওই সময় এত গরম ছিল কারেন্টটাও চলে গেছে, বলছে শর্মিষ্ঠা আমার না কিবা মানে খুব ঠিয়েগুলি আছে, কাচরা বাচরা আছে, চল নিচে ফেলে আসি। তো বলছে কাচরা কিন্তু রাত্রেবেলা ফেলতে মানা করেছে। বলছে দূর, আমার তো এখনও পিরিয়ডসের ওই হয়নি। বাট ও স্টিল একটা ভুল করেছে, ওটার মধ্যে কিন্তু একটা ইউজ ন্যাপকিন ও ফেলে ওইটাকে রাত্রেবেলা ফেলতে গেছে। তো শর্মিষ্ঠা বল তুই একা যা, আমি আছি এখানে। যে ঠিক আছে চল। তো ও নিচে গিয়ে ফেলে এসে যেই উপরে উঠতে গেছে, মানে ধরো ফার্স্ট ফ্লোরটা আসবে, ও এমন জোরে হাঁচাট করে পড়েছে না, কেউ যেমন মুখ থুবড়ে পড়া। অ্যান্ড কপাল ভালো যে ওর থুতনি মানে লেগেছে, অত ভয়ঙ্করভাবে লাগেনি। তো ও তো চিৎকার করেছে, তো সবাই বলছে কী হল, বলছে না মানে সিঁড়িতে হচট খেয়ে পড়ে গেছি আমি। তো শর্মিষ্ঠা বলছে যে তুই যে তোর চোখটা কোথায় থাকে ভগবান জানে, ওকে বলতে বলতে দুজনের কিন্তু কথোপকথন অসমীয়াতেই হতো। তো ওই দিন শুয়েছেন, অ্যাগেইন গরম বেশি, কারেন্ট নেই গুয়াহাটিতে, ঠিক আছে। তো কারেন্ট নেই, এদিকে ঘুম আসে না। তো শর্মিষ্ঠাই পাঠিয়েছে ঘটনাটা, বলছে দিদি আমি জানি না হয়তো গরমের চোটে নাকি মানে ঘুম আসে না। তো এদিকে মিতালিকে বলছে ভাই মিতালি কী করিবি, ইমান গরম খুবনো আরু মানে ঘুমোতে পারছি না। তো মিতালি বলছে আমার এমনি প্রচণ্ড ক্র্যাম্প আসছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি তো ঘুমিয়ে যাব। বলছে ঠিক আছে তুই ঘুমা তাহলে। তো গরম হতে হতে বলছে হয়তো আমার চোখ লেগেছে কি না, আবার ঘেমে ঠেমে আমি আবার উঠে গেছি, ঠিক আছে। উঠে যাওয়ার আরেকটা কথা বলতে পারো যে জানলা কেন খুলে না, বলে জানলা খুললেও না পাশে একটা বিল্ডিং আছে, কোনো হাওয়া আসেই না। তো তখন না মিতালিকে বলছে আয় মিতালি, তো দেখে কারেন্ট নেই তো অন্ধকার। তো মিতালি সাউন্ড করছে তো বলছে বলছুন মানে ব্যালকানিতে একটু মানে দাঁড়িয়ে আসি, প্রচণ্ড গরম লাগছে, আমি ঘেমে নিয়ে আসছি। তো মিতালি খালি একটা ওয়ার্ড বলছে বলা মানে চল। বলে ওর মানে সিটকানিটা শর্মিষ্ঠা খুলেছে। তো ও ভেবেছে মিতালি পিছিয়ে পিছিয়ে আসবে। তো ও এসে ব্যালকানিতে দাঁড়ানোর পর দেখি মানে মিতালি আসছে না। বলছে 2 মিনিট হয়ে গেল, কী হলো রে। ও জাস্ট ঢুকতে যাবে, দেখে মিতালি পুরো চান ঠান করে একদম টাওয়াল জড়িয়ে টড়ে আসছে। বলছে ওই তুই বললি ব্যালকানিতে আসছিস, তুই 2 মিনিটে আবার স্নান করে কী করে আসলি। বলছে 2 মিনিট, আমি আধা ঘন্টা ধরে আমি ঘুমোতে পারছি না এত গরমে, আমি গা ধুবলেই মানে আমি গা ধুবা মানে স্নান করাকে ওরা গা ধু বলেই বলে, হ্যাঁ গা ধুবার কারণে গইছিল। তারপর বলছে যে
তো বলে তো তোকে আমি বললাম, তুই আমাকে বললি বলা, আমি নিজে সিটকানি খুলেছিস বলে তুই পাগল হয়েছিস, আমি সিটকানি খুলে চান করতে গেছি, তুই তোর ভিতর থেকে কে সিটকানি লাগাবে, খোলাই ছিল, তুই ঘুমের চোখে কী দেখেছিস। শর্মিষ্ঠা বলছে আমি না তখন না দিদি পুরো ডায়লামাতে পড়ে গেছি, আমি নিজে সিটকানি খুলেছি, ওকে জিজ্ঞেস করেছি ওই যাবি নাকি ব্যালকানিতে, আমি ঘুমোতে পারছি না। ও বললে তারপর বলে বলা। তা আমি তো এতটা ভুল বুঝবো না, তো চলো ঠিক আছে ফাইন, মেবি গরমের চোটে হয়তো আমি কি শুনেছি, ঘুমোচ্ছিল, মেবি হতে পারে আমি ভুল, ঠিক আছে। তো পরের দিন কি হয়েছে, পরের দিন মিতালি উঠে তো আমি বললাম ওদের টিফিন সিস্টেম আছে, তো টিফিন সিস্টেম তখন আর কি মিতালি বলছে ওই আমার না প্রচণ্ড ক্র্যাম্প আসছে, প্রচণ্ড ব্যথা করছে, আমি আজকে কলেজ যেতে পারবো না, তুই না ওই ইয়েকে বলে যাবি যে আমাকে আমার খাওয়াটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে। বলছে ঠিক আছে ফাইন। তো ও তো চলে গেছে, এসে দেখে মিতালি ওরকম করে কাতরাচ্ছে, বলছে পেন কিলার খাবি নাকি, বেশি ক্র্যাম্প আসলে তো পেন কিলার একটা নেওয়াই যায়। তো বলছে না খাও দে, এরকম হয় আমার অনেক সময় হয়, 1-2 দিনে এরকম ক্র্যাম্প আসে। তো ও আবার একটা ভুল করেছে, যেহেতু ওর হ্যাভি ফ্লো আসছে, ও যেহেতু ঘরের ডাস্টবিনে ফেলতো না, পুরো ঘরটা গন্ধ হয়ে গেছে। তো বলছে মানে এইসব আরও বেশি আনইজি ফিল হচ্ছে, আমি না এটা চেঞ্জ করে আসি। ও আবার কি করলো, সন্ধ্যাবেলা ওই ডাস্টবিনের প্যাকেট, ওই ন্যাপকিন ভর্তি প্যাকেট আবার নিয়ে গিয়ে নিচে ফেললো। তারপরে এসে তো আবার ওর ব্যথা ট্যাথা করছে, তো বলছে বেশি প্রবলেম হলে পেন কিলার আছে আমি খেয়ে নেবো, ঠিক আছে গেল। আফটার দ্যাট কী হলো, ওরা শুয়েছে, শোয়ার পর না এবার মানে শর্মিষ্ঠ পুরো স্পষ্ট টের পাচ্ছে মিতালি এরকম করে ঢাক দিচ্ছে আকো, মানে কারেন্ট চলে গেছে, বলছে মানে মেঘলা হয়ে আছে, আরও ঘুমোট ভাবটা বেশি হয়ে যাচ্ছে, আমার না ঘুম আসছে না, এদিকে কষ্ট হচ্ছে, চল না ব্যালকানিতে গিয়ে। তো বলছে আমি না পুরো স্পষ্ট টের পেয়েছি দিদি, আমি এখন পুরো ভুল না। আর ওর হাতটা কিন্তু ঠান্ডা, আমি মনে মনে ভাবছি গরমে আমাদের অবস্থা হাই পাই, হতে পারে যে হাত ফাত অনেকের ঘামে মেবি ওটার জন্য ঠান্ডা হয়ে যেতে পারে। তো বলছে এগেইন আমার পুরো মনে আছে দিদি, আমি সিটকানি খুলে আমি ব্যালকানিতে গিয়ে আমরা কথা বলেছি, আধা ঘন্টা কথা বলে আমি যেই রিটার্ন আসতে গেছি, তখন মিতালি বলছে আমি তোকে প্রায় আধা ঘন্টা ধরে খুঁজছি, তুই কোথায় ছিলি। বলছে মানে তুই ব্যালকানিতে আমার সঙ্গে কথা বলছিস, তুই ইয়ার্কি মারি বাহিসা নাকি, বলছি তুই ইয়ার্কি মারতে এসছিস আমাকে, তুই সবসময় এরকম করছিস। বলছে তুই পাগল হয়েছিস, আমি ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমে করে আমাদের মানে সঙ্গের মেয়েটারও অসুবিধা হয়েছে, ও ভয় পাচ্ছে, বলছে আমার তো স্নান করতে হবে, তুই একটু দাঁড়া। ওই মিতালি ও স্নান করছে আর এদিকে ওরা গল্প করছে, কিন্তু হ্যাঁ যেহেতু মানে তোমার অ্যাটাচ ছিল না, একটু বাইরে তো গল্প করলেও ব্যালকানিতে দাঁড়িয়ে থাকলে কিন্তু মিতালের আওয়াজটা ওখানে শর্মিষ্ঠার পক্ষে শোনা পসিবল না। তো শর্মিষ্ঠা বলছে এইটু হবো নোয়ারে, বলছে এটা হবে না, এটা হতে পারে না, তুই 2 দিন ধরে তুই আমাকে ইয়ে করছিস, মজাক করছিস, তুই আমাকে কি ভয় পাওয়ানোর চেষ্টা করছিস, হ্যাঁ তুই তোর কথা পাত্তা দিচ্ছি না বলে তুই আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিস। বলছে রসুন যে দাঁড়া, ওই মেয়েটাকে ডেকে নিয়ে এসছে, বলে ওই বিগত আমি আধা ঘন্টা ধরে তোর সঙ্গে কথা বলছিলাম, তুই ভয় পাচ্ছিলি আমি তোর সঙ্গে পাহারা দিচ্ছিলাম কি না। বলছে আমার সঙ্গেই দাঁড়িয়েছিলাম, আমার কথা বলছিলাম, আর তারপর তোমার রুমে তোকে না পেয়ে ও তো তোকে খুঁজছে, আমাকে বলেছে তুই শর্মিষ্ঠাকে দেখেছিস কি না। তো বলছে আমি তাহলে আধা ঘন্টা কার সঙ্গে কথা বললাম। তারপর যাই হোক, সেই দিন ও এসে না বলছে না আমার না, শর্মিষ্ঠা বলছে আমার মনে ওটাই ছিল যে ওরা প্র্যাঙ্ক করছে দুজনে মিলে আমার সঙ্গে, হ্যাঁ। তো পরের দিনও মিতালির অবস্থা খুব খারাপ, ওর ব্লিডিং এত বেড়ে গেছে, বেচারি পুরো বিছনা ভরিয়ে শেষ। ও দেখে ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে পিজি ওনারকে খবর দেয় যে বাইদ আহক শুন, মিতালির গাটু বেয়া হয়েছে, মানে মিতালির গাটা প্রচণ্ড বেয়া হয়েছে, আপনি আসুন। বাইদো এসে বলছে একে তো এক্ষুনি নার্সিংহোমে অ্যাডমিট করতে হবে, ওকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে অ্যাডমিট করার সঙ্গে সঙ্গে ওরা যেহেতু বললাম দরং ডিস্ট্রিক্ট, তো আমাদের গৌহাটি থেকে দরং ডিস্ট্রিক্ট মঙ্গলদৈ মানে দুটো রুট আছে, নগাঁও হয়েও যাওয়া যায়, মঙ্গলদৈ হয়ে যাওয়া যায়। তো একটায় 3.5 ঘন্টা লাগে, একটায় 4 ঘন্টা। তো ওরা প্রাইভেট গাড়ি নিয়ে মঙ্গলদৈ হয়ে আসছে। তো যেহেতু ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তখন মানে মিতালির আইতা হলো ঠাকুমা, হ্যাঁ ঠাকুমা বলছে যে ও মিতালির তো এরকম হয় প্রবলেম, কিন্তু এত তো বাড়াবাড়ি হয় না। তথাপিও ও কী বলেছে, উনি কী করলেন, একটা না ওনাদের গোসাইয়ের থান আছে, অ্যাসামিজদের যারা নামঘর বা কীর্তন ঘোষা মানে বা শঙ্করদেবকে মানে, তো গোসাইয়ের থান আছে যেখানে ওরা প্রত্যেকদিন সেবা বা ধূপ চাকি জ্বলায়। তো ওখান থেকে ফুল নিয়ে বলছে গোসাইয়েরটা ওর মাথার মধ্যে ছোঁয়াবি, ঠিক আছে। আর যদি কোনো মানে মেডিকেল কোনো ইস্যু হয় তাহলে তো ও নার্সিংহোমে অ্যাডমিট আছেই। আর যদি অন্য কিছু, আমার কেন যেন মনে হচ্ছে একটু উল্টাপুল্টা হচ্ছে, তুই আমাকে খবর দিবি, আমি আর মিতালির আচ্ছা এখানে দাদুকে অনেকে আতাও বলে বা ককাই দেও বলে, হ্যাঁ, ওনাকে নিয়ে আমি চলে যাব, ঠিক আছে, তুই আমাকে জানাবি, মানে বৌমাকে বলছে যে তুমি আমাকে পুরোপুরি জানাবে ব্যাপারটা কী হচ্ছে, ঠিক আছে। ওরা তো তড়িঘড়ি করে এসে তো মিতালির অবস্থা খুব খারাপ। শর্মিষ্ঠা মানে প্রথম যখন অ্যাডমিট করতে গেছে, শর্মিষ্ঠা ছিল, বেচারিরও তো কলেজ আছে, সায়েন্স নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, কত কিছুই তো আছে। তো যাই হোক,
হতে হতে না তো ওর ওর মা না এসে গোসাইয়ের ফুলটা যেই ওর মাথার মধ্যে ছুঁইয়েছে, ওই যে আমাদের দেখবে কড়াইয়ে ছ্যাঁকা খেলে বা গরম কিছু ছ্যাঁকা খেলে একটা মানে ফোসকা বা লাল হয়ে যায় না, সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে গেছে। ওর মা না বলছে এটা কি হলো, মানে ফুলটা জাস্ট ছুঁয়েছি, এটা তো হওয়ার কথা না। ওর মা না নিজের গালে এখানে ছোঁয়াচ্ছে, বলছে না আমার তো কিছু হচ্ছে না। আর মিতালি চিৎকার, কেন এগুলি ছোঁয়াচ্ছ আমাকে, কেন ছোঁয়াচ্ছ? তারপর না ওর না ঠাকুমাকে ফোন করেছে, বলছে মা এনকা এনকা হয়েছে, মা এরকম এরকম হয়েছে, আপনি যে দিছিলেন না হয়, মানে আপনি যে ফুলটা দিয়েছেন ওর মাথায় ছুঁয়েছে, এরকম ছ্যাঁকা লেগে গেছে। বলছে ময় কইছিল না হয়, আমার ডাউটই হচ্ছিল কিছু না কিছু একটা প্রবলেম হয়েছে ওর সাথে। হ্যাঁ, তো বলছে দাঁড়াও, আমার মানে তেজপুর মানে দরং ডিস্ট্রিক্টে একজন বেজ, বেজ হলো ওঝাকে অসমিয়াতে বেজ বলে, যেহেতু ওইখানকার ঘটনা তাই ওইসব ওয়ার্ডই আসছে আমার মুখে। তো ও আবার মায়ং তন্ত্র সাধক, ঠিক আছে, ওখান থেকে মায়ং ও মানে 3 ঘন্টার রাস্তা, ও এভরি মান্থ আসে, ঠিক আছে, এভরি মান্থ আসে। এবং মায়ঙে না কিছু কিছু যেমন যারা টোটকা ওঝা বেজরা আছে না, ওরা একশ্বাসে কোনো শেকড় বাকড় ওরা না ট্রিটমেন্টটা ওরকমভাবে করে হিল করার জন্য। তো যখন বেজকে বলেছে, বেজ বলছে যে এরকম এরকম, তাহলে তো মনে হচ্ছে মায়নার, আচ্ছা আদর করে মায়না ডাকে, মায়নার হাওয়া লেগেছে। হ্যাঁ, তো বলছে যে তুমি একটা কাম করা, মানে আইতাকে বলেছে যে তুমি এই শিকড়টা নিয়ে যাও, লাল কার্ড দিয়ে ওর গলায়, ও কিন্তু বাঁধতে দেবে না, বাট তোমার ট্রিক মানে যেভাবে হোক তোমার ওর গলায় বাঁধতে হবে, তারপর কিন্তু তুমি ওকে নিয়ে আসবে, তখন আমি যা করার করবো। হ্যাঁ, কারণ আমার পক্ষে ওখানে গিয়ে নার্সিংহোমে ট্রিটমেন্ট করা পসিবল না, আর যেহেতু ওরা দরং থেকে আসা যাওয়া করে, ওরা হোটেলে স্টে করে, গুয়াহাটিতে তো কেউ নেই, কোথায় থাকবে। তো ওর আইতে এসে না মায়নার মাকে যখন বলছে, ওখানে না আয়া দিদি আছে, তো এদের তো সব অসমিয়া, অসমিয়াতে বললেও তো বুঝতে পারবে। তো তখন না আয়া দিদিটা বলছে ময়না ভাবি আসিল, মানে আমি ভাবছি ওর ওরকমই কিছু হাওয়া ঠাওয়া লেগেছে, কারণ যতগুলি মেডিকেল আমরা রিপোর্ট টিপোর্ট দেখেছি, ওর কিন্তু এরকম মানে ওর যেমন কমছেই না, ইঞ্জেকশন পুশ করছে, নানা রকম ইয়ে করছে, ও কমছেই না, উল্টা আরও ফ্লোটা বেড়েই যাচ্ছে। বলছে কিন্তু তোমরা বিশ্বাস করো ওর ওরকম কোনো কিছু সিমটমস নেই যে এত হেভি ফ্লো হবে, আমাদের তো ওটাই টেনশন হচ্ছিল। হ্যাঁ, তো তখন বলছে যে এরকম এরকম শিকড়টা বাঁধতে বলেছে, তখন আয়া বলেছে আমি তোমার হেল্প করব, কিন্তু এরকমভাবে বাঁধতে হবে যাতে ও বুঝতেই না পারে। তো তখন ওর মানে যেহেতু ঠাকুমা নাতনি কথা বলছে, হ্যাঁ, যে জানিস মাইনা তুই আসার পরে এটা হয়েছে ওটা হয়েছে, তখন আয়া দিদি বলছে এই তুমি একটু ঝুঁকে বসো তো, তোমার বালিশটা চেঞ্জ করবো বলে যেই ঝুঁকেছে এরকম করে, সঙ্গে সঙ্গে লাল কাঠটা না পুরো মানে তোমার শেকড়টা বাঁধাই ছিল, সঙ্গে সঙ্গে গলার মধ্যে পরিয়ে দিয়েছে। পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও ফেইন্ট, পুরো ফেইন্ট। তো আয়া নার্সটা তাড়াতাড়ি দৌড়ে গেছে, যে ডক্টরকে বলেছে যে এরকম এরকম উইক মানে ফেইন্ট হয়ে গেছে। তো ডক্টর এসে বলছে যে ইমান ফ্লো হয়ে আসে না হয়, মানে এত ফ্লো হচ্ছে, মেবি উইকনেসের জন্য ও হয়তো ফেইন্ট হয়ে গেছে। তারপর জানো তো শেকড়টা দেওয়ার আস্তে আস্তে জিনিসটা ঠিক হতে হতে পুরো কমে গেল, পুরো কমে গেল। ওকে 2 দিন রাখা হলো, তখন ওরা কিন্তু হোটেলে স্টে করেছে। তখন আয়তা বলেছে আমি এই পিজিতে ওকে আর নেবো না, ওকে আমি এই পিজিরই কোনো গণ্ডগোল ঠণ্ডগোল আছে আমি আমার নাতনিকে দেবো না, তুমি অন্য পিজি খোঁজো, লাগে 1 বছর নষ্ট হোক, আমার নাতনি আগে, তারপর পড়াশোনা, ঠিক আছে, দেখা যাবে, আমাদের দরঙে অনেক ভালো ভালো কলেজ আছে, যেটা হোক, আমি আমার নাতনিকে এরকম করে রাখবো না। তো ওকে তো নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর শর্মিষ্ঠারা কী করে জানলো, শর্মিষ্ঠার মাকে মিতালির, যেহেতু ওরা খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো, মিতালির মা ফোন করে বলছে যে আমি কিন্তু মিতালির জন্য একটা পিজি পেয়েছি, তো ওই পিজিটাকে না আমি দেবো না, মিতালির খুব কষ্ট হয়েছে। তখন বলছে যে শর্মিষ্ঠার মা বলছে যে হ্যাঁ ওকে শর্মিষ্ঠাও বলেছে, বাট যদি ওরকম রুম থাকে শর্মিষ্ঠাকেও আমি শিফট করিয়ে দেবো, এত যখন প্রবলেম। তখন বলছে যে ঠিক আছে। তো মিতালির সঙ্গে ওর মানে বলে না যে যার যেখানে জায়গা আর কি, ওইখানে ওই পিজিতে অলরেডি ফুল ছিল, কিন্তু দুটো মেয়ের কোনো কারণবশত ওরা আসতে পারেনি, পিজিটার সিটটা আর কি ভ্যাকেন্টি ছিল, ওরা মানে টাকা দিয়ে গেছে, বাট ওরা আসতে পারেনি, ঠিক আছে। তো ও মিতালি আর শর্মিষ্ঠা এগেইন ওই নতুন পিজিতে গেছে। এখন কোশ্চেন তো হবে কেন এই জিনিসটা হলো, কেন এই প্রবলেমটা হলো। তখন যাই হোক, ওই যে যেহেতু কলেজে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয়, তখন আস্তে আস্তে জানতে পারলো যে এই পিজিটা যখন থেকে হয়েছে তখন থেকেই এরকম ভুতুরে, ঠিক আছে। স্পেশালি যখন আমি বললাম যে একটা এনার্জি কাজ করে যখন প্রিয়াজ হয় মেয়েদের, ঠিক আছে, এটা তো একটা কি বলবো, একটা খুব মানে কি বলবো, একটা শুভ জিনিস, যদিও আমরা বলি যে অপবিত্র, অ্যাকচুয়ালি তো সেটা নয়, যে একটা বাচ্চা ধারণ করার জন্য আমাদের এইসব সার্কেলটা হয়, তাই না। তো এটা অপবিত্র কি করে হতে পারে, বাট হ্যাঁ আমরা যেহেতু কিছু রিচুয়ালস মেনে এসেছি, ওটা আমার অভ্যাসে দাঁড়িয়েছে। তো বলছে যে এটার একটা পোর্শনে এরকম হন্টেড অ্যাক্টিভিটি হয়, ঘরটা বানানোর পর ওরা জিনিসটাকে টের পায়, অনেক পূজা অর্চনা করেছে কিন্তু কিছুতেই কিছু হয় না। সব কিছু মানে রুমগুলিকে বাঁধানোর পরেও ছাদের এক পোর্শনে উপদ্রব এত বেড়ে যায়, স্পেশালি রাত্রে,
আর স্পেশালি এরকম মেয়েরা যদি যায়, স্পেশালি 3 দিনের আগে আগে এদেরকে পজেসও করেছে, ঠিক আছে। এইগুলি অনেক ঘটনা বের হয়ে এসছে। কারা বলেছে? ওখানে যে বললাম ছাদের এক প্রান্তে আরেকটা থাকতো, কিছু মেয়ে থাকতো, ওরা বলেছে, যাদের পুরোপুরি রাস্তাটাই আলাদা ছিল। ওরা, আমি তো বললাম যদি একা থাকো 5,000, যদি 2 জনে থাকো 2700 টাকা, ওদের 1200-1300 টাকা করেছিল। ওরা কিন্তু জানতো যে এটা হন্টেড। যেহেতু দেখো ফিনান্সিয়ালি ক্রাইসিসের জন্য সবাই তো সব কিছু অ্যাফোর্ড করে না, বাট পড়াশোনাটা ইম্পর্ট্যান্ট। ওরা ওই প্রিকশন নিয়েই চলছিল, ওই তুলসী মঞ্চর ওই সাইডে যেত না, তো তাই হয়তো ওরা অতটা প্রবলেম ফেস করেনি। তা আমার কি মনে হয় জানো, যদি এরকম প্রবলেম থাকে আর সত্যি যদি এইসবের দরুনে এইগুলি প্রবলেম ফেস করতে হয়, বলে দেওয়াটা ভালো। তারপর তুমি থাকো না থাকো সেটা তোমার ব্যাপার, এরকম লুকিয়ে চুরিয়ে না করতে নেই। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু এখনও রয়ে গেছে। এখন জানি না আদৌ ওই পিজিটা আছে কি না। তো ওদের শর্মিষ্ঠা বলছে যে হ্যাঁ আমি কিন্তু 2 দিন জিনিসটাকে দেখেছি, আমাকে মিতালি সেজে কথা বলেছে, বাট দিদি যেহেতু হয়তো আমি ভয় পাইনি বা আমি ওই মানে ওকে তো অ্যান্টিটিভাবে ভাবিনি, আমার কিন্তু জ্বর ঠর কিচ্ছু আসেনি। আর তখন মিতালির ওই সিরিয়াস কন্ডিশন দেখে বুঝলাম যে ও নিশ্চয়ই আমার সঙ্গে ওরকম ইয়ার্কি তো করবে না। তো এই ছিল একটা গুয়াহাটির পিজির একটা ঘটনা। তবে এটুকু বলা উচিত যে মানুষ নতুন কোথাও থাকতে গেলে এখনকার দিনে বিশেষ করে একটু সাবধানে দেখে শুনেই বাড়ি নেওয়া উচিত, বা পিজি বা ফ্ল্যাট যাই বলো সেগুলো নেওয়া উচিত। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়ে যায়, ওরা যেমন টোটালি গুয়াহাটিতে কেউই নেই, ওরা কাকে জিজ্ঞেস করবে, আশেপাশের মানুষ কেউ বলতে চায় না, প্রবলেম ওখানে দাঁড়িয়ে যায়। তা আমার মনে হয় হিউম্যানিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি সেই পিজি ওনারকেই বলবো যে তুমি তো সেফ সাইড করে রেখেছো, বলে দিলেই তো হয় যে ওদিক দিয়ে, হ্যাঁ ওদিক দিয়ে যেও না, কিছু উপদ্রব হয় আর কি, ওইটুকুনি বললেই তো হয়ে যেত। এবার নেক্সট যে ঘটনাটা বলছিলেন সেটা যদি বলেন। আচ্ছা, নেক্সট ঘটনাটা সঞ্চিতা ব্যানার্জি। এইবার আবার আমি পশ্চিমবঙ্গ আর আসামকে এই সেগমেন্টে মিক্স করছি, ঠিক আছে। ও কিন্তু আমাদের বেহালারই বাসিন্দা, অ্যান্ড ওর বাবা হলো টি স্টেটের ম্যানেজার। তো ও আমাকে ঘটনাটা পাঠায়। ঘটনাটা মানে কি বলবো, এত মারাত্মক ছিল। আমি মানে 2 দিন খালি ঘটনাটা স্টাডি করেছি। আর মানে চলো বলছি না, সাসপেন্সটা আর ভাঙছি না, আমি শুরুই করে দিই। সো সঞ্চিতা, আমি যখন কথায় গল্প ভুতুড়াড্ডা স্টেশনের পথটা চলি, শুরুতেও আমাকে ঘটনাটা পাঠায়, ঠিক আছে। স্টিল এখনও আমার মানে মানে শ্রোতা আর কি, কথাও হয় ওর সাথে। তো ও আমাকে পাঠিয়েছিল, ওর বাবা হলো তোমার চা বাগানের ম্যানেজার, ঠিক আছে। তো ও আমাকে একটা জিনিস বললো, যেটা যদিও আমি আসামের মেয়ে হয়ে আমি জানতাম না, যে এই যে টি স্টেট আর ব্রডলি এই দুটো ডিভাইড থাকে, ঠিক আছে। টি স্টেট কি, ওই যে যেমন ব্রিটিশরা যখন আমাদের আসাম বলো বা নর্থ বেঙ্গল বলো, ওরাই তো এগুলি প্লান্টেশন করেছিল না। ওরা এগুলি প্লান্টেশন করার পর জানো তো এক একটা স্টেট বানিয়ে দেয়, এবং সেখানে যে তোমার চা মানে চা পাতা শুকানোর থেকে ধরে তারপর হলো সেই মেশিনগুলি যে চায়ের যে পার্টিকলসগুলি বানানো, তো এইসব কাজ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কিছু কিছু বাংলো বানিয়েছে, ঠিক আছে, ম্যানেজারদের জন্য। তো উনি একটা অন্য কোম্পানিতে ছিল, তখন সুইচ হয়ে ব্যাংডুবি বলে একটা জায়গা যে আছে, ওইখানে একটা কোম্পানিতে উনি অ্যাজ এ ম্যানেজার মানে হয় আর কি, পোস্টেড হন। তো ডেফিনেটলি না, যদি ভালো প্যাকেজ হয়, ভালো সব কিছু হয়, কে সুইচ করতে চাইবে না, তাই না। আর উনি বাংলোটা পেয়ে না বলছে, বাপরে এত সুন্দর বাংলো, মানে সত্যি কথা বলতে গেলে ছবিকেও হার মানায়। যেহেতু ওর বাবা এইরকম সুইচ করতেন, ছেলে মেয়ের পড়াশোনার জন্য ওরা কিন্তু বেহালাতেই থেকে গেছিলেন। আর তোমার সঞ্চিতার মামার বাড়ি কিন্তু তোমার এই আমাদের ওই বেহালা চত্বরই, হ্যাঁ। তো ওর সঞ্চিতা তখন তোমার ডিগ্রি ফাইনাল দিয়েছে, আর ওর ভাই দিয়েছে হলো তোমার ক্লাস 10 বোর্ডের এক্সাম দিয়েছে। তো ওরা ছুটি ছাটাতে বাবার কাছে চলে যেত। আর যখন বাবা খুব প্রশংসা করেছে এই বাংলোর, যে এরকম এরকম খুব সুন্দর বাংলো, তো সঞ্চিতারা বলছে যে এখন তো অনেক ছুটি, এখন না হয় বোর্ডের পরে অত ছুটি পাওয়া যায় না, বাট এককাল ছিল যে 2-2.5 মাস তো আমরা চোখ বন্ধ করে ছুটি পেয়ে যেতাম। তো বলছে ওই টাইমটা আমরা বাবার সঙ্গে স্পেন্ড করবো। যেই ভাবা সেই কাজ, মা, সঞ্চিতা এবং সঞ্চিতার ভাই ব্যাংডুবির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তো ওখান থেকে ওর বাবা নিয়ে নিল গাড়ি করে। তো বলছে সঞ্চিতা বলছে যে যখন আমি প্রথমবার ওই ব্যাংডুবির বাংলো দেখি দিদি, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। বলে 6টা বড় বড় রুম, এক একটা রুম পেল্লাই সাইজ, মানে ফুটবল গ্রাউন্ড বলা যায় কি, যেহেতু ব্রিটিশরা ওরা বানিয়েছে না, ব্রিটিশার্সরা, বলছে পেল্লাই সাইজের তোমার রুম, আর খাটগুলি যেন দিদি 8-9 জন গড়াগড়ি খেতে পারবে, এত বড় বড়। আর বলছে বাথরুম এত বড়, তোমার ওই টাবগুলি রাখার পরেও না মনে হচ্ছে কি মানে ওখানে নাচ টাচ সব কিছু করা যাবে, এতটাই জায়গা, হ্যাঁ। আর একটা ছোট্ট স্টোর রুম ছিল,
আর তোমার কিচেন রুম ছিল, ঠিক আছে। তো বলছে জানো একটা রুম ছিল যেখানে মানে তুমি যদি জানলা খুলো রুম কিন্তু তোমার মনে হবে যে তুমি কোথাও না গিয়ে শুধু সারা জীবন এখানেই বসে থাকো। কি মানে বাংলোটার একদম পুরো জানলাটা খুললে আগে নাকি একটা মাঠ আছে, ওই মাঠে টি প্লান্টেশন করা হতো, কিন্তু এখন ওটাকে কেটে ফেলা হয়েছে, ওটাকে মাঠ হিসাবে ইউজ করা হয়। মাঠের ঠিক পরেই হলো তোমার খুব সুন্দর একটা নদী বয়ে চলেছে, অ্যান্ড তারপরেই পাহাড়, মানে কি সুন্দর দৃশ্য। তো ওরা তো সবাই খুব খুশি, আর যেহেতু এত এত রুম, মা বাবা একটা রুম, সঞ্চিতা একটা রুমে, ভাই একটা রুমে, তো ওরা না মানে যেহেতু এতদিন থাকবে, তো সঞ্চিতারা প্ল্যান করলো মেসো মাসিকে ডাকবে। হ্যাঁ, মেসো মাসিকে কেন ডাকবে, যে অবভিয়াসলি বাবা এত সুন্দর বাংলো পেয়েছে, ওরা দেখে তো খুব খুশি হয়ে যাবে। তো মেসো মাসিকে বলেছে, তো বলছে হ্যাঁ আমরা আসছি। তো ওরা এসছে, আসার পর মেসো মাসিকে ওরা ওই রুমটা দিয়েছে, ওই যে বললাম খুব সুন্দর যে ভিউ, যেহেতু ওরা কয়েকদিনের জন্য এসছে, বেস্টটাই তো ওকে দেবে। আর ঠিক ওই রুমটার অপোজিটে একটা স্টোর রুম ছিল, যেটা বললাম। তো যেহেতু মেসোমাসি আসবে, স্টোর রুমটা জেনারেলি লকই থাকতো। হ্যাঁ, আর হয় না যে বোন জামাই আসবে, হাজার হোক ওরকম জামাই আদরিত করতে হবে। উনি মানে সঞ্চিতার মা আন্টি পুরোপুরি পরিষ্কার টরিষ্কার করতে করতে সেদিন না ভুলবশত স্টোর রুমের দরজাটা উনি খোলাই রেখে দিয়েছেন। তারপরে তো বোন এসছে, তারপরে তো গল্প গুজব সব কিছু চলছে, মানে হই হুল্লোড় চলছে। তো একটা টাইম পরে বলছে না চলো ঘুমোতে যাই। তো ঘুমোতে যাই বলে ওরা ঘুমোতে এসছে, এসে না মানে মাসি মেশোর রুমটা মানে সারাউন্ডিংসটা খুব ভালো লেগেছে, ওরা প্রশংসাই করছে। তো ওদের না বলছে রুম বন্ধ করে ঘুমাই না, রুমটা খোলাই থাক। হ্যাঁ, তো খুলে ঘুমিয়েছে। আর আচ্ছা একটা কথা বলে দিই, ওর মাসি মেশো নাকি প্রচণ্ড সাহসী, মানে বলছে আমার মা বাবার থেকেও 1 ডিগ্রি উপর আমার মাসি মেশো, দুজনই প্রচণ্ড সাহসী। তো মাসি ঘুমিয়েছে, হঠাৎ মধ্যরাত্রে ওনার আনক্যানি একটা ফিল হচ্ছে। উনি চোখ খুলে দেখছে যে ওই স্টোর রুম থেকে না একটা ঝাঁকড়া চুল আলা মেয়ে আস্তে আস্তে গুটি 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 পায়ে এগোতে এগোতে ওই মানে ওই মাসিদের রুমে দরজায় এসে দাঁড়িয়ে না এরকম করে একদৃষ্টে মাসির দিকে তাকিয়ে আছে। মাসি না ধরপড় করে কেড়ে দাঁড়িয়ে আছিস, সঙ্গে সঙ্গে ভ্যানিশ। কেড়ে বলার সঙ্গে সঙ্গে মেশে উঠে গেছে। কী হয়েছে তোমার? বলছে আরে স্টোর রুম থেকে কে আসছে, কে যেন গুটি গুটি একটা মেয়ে গুটি গুটি পায়ে এগিয়ে এসেছিলো। বলছে মানে সঞ্চিতার কথা বলছে, ও কি? বলছে না না, ও ওরকম ওর চুল না। তো বলছে দিদিভাই তো হবে না। বলছে না দিদিভাইও না, ওই মেয়েটাকে দেখিনি এখানে। বলছে ধুর, কী দেখতে না কী দেখেছো, তুমি হ্যালুসিনেট করছো বোধহয়, ঘুমিয়ে যাও তো, আমি আছি। তো মাসি ঘুমিয়ে গেছে, বাট মেশো না যেহেতু এতদিন ধরে ওনার ওয়াইফের সঙ্গে ঘর করছেন, ওনার ওয়াইফ দিয়ে এমনি এমনি বলবে না সেটাও জানে, আর ও যখন ভয়ের চোটে চিৎকার করেছে সেটাও এমনি এমনি না। উনি না তাকিয়ে আছেন ব্যাপারটা কী হয়েছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর মানে উনি শুতে যাবেন, ইন দ্যাট টাইম হঠাৎ আবার সেম জিনিস উনি প্রত্যক্ষ করলেন। মানে মাসি তো দেখেছেন যে ওই তোমার দরজার এখানে এসে জিনিসটা ভ্যানিশ হয়েছে, কিন্তু মেশো আবার সেই শুরুভাত থেকে দেখছে যেমন স্টোর রুম থেকে ওই ঝাঁকড়া চুল আলা মেয়ে গুটি গুটি পায়ে এগোচ্ছে, এগিয়ে আবার ওই রুমটার ওখানে দাঁড়িয়ে মেশোর দিকে এরকম করে ড্যাব ড্যাব করে বড় বড় চোখ করে তাকিয়েছে। মেশো তড়াক করে উঠে লাইটের সুইচ অন করে দিয়েছে, সঙ্গে সঙ্গে গায়েব। লাইট অন হওয়ার সঙ্গে সঙ্গে মাসি উঠে গেছে, কি হয়েছে? তো মাসিকে বলছে না কিছু না, চলো আজকে না হয় গল্প করি, রাতটা কাটাই। ভোর হওয়ার পর মাসিকে বলেছি তুমি যেটা দেখেছো আমি বুঝতে পেরেছিলাম তুমি এমনি এমনি বলনি, তাই আমি জাগা ছিলাম, আমি দেখেছি কিন্তু কিছু একটা আছে। তো মাসি বলছে যে দেখো ওরা তো এতদিন ধরে থাকছে, ওদেরকে কিছু বলো না, মানে হয়তো আমরাই কিছু দেখেছি, কারণ কিছু হলে তো দিদি বা সঞ্চিতা আমাদেরকে বলতোই, ওরা তো কিছু দেখেনি, বেকার ওদেরকে তো ভয় পাইয়ে লাভ নেই, ওদের জায়গায় কিন্তু ওরা ঠিক। কিন্তু সঞ্চিতা বলছি এই কথাটাই যদি ওরা আগে ডিসক্লোজ করে দিত না দিদি, আমরা যে দুর্ভোগটা মানে দুর্ভোগ আমাদের ভুগতে হয়েছে না সেটা হয়তো ভুগতে হতো না। তো ঠিক আছে, ওরা তো কিছু বলেনি। তো সেদিন একটু সাইট সিন টিন করেছে, তারপর থেকে কিন্তু দরজা বন্ধ করে ঘুমায় এবং ওরা চ্যান্ট করে ঘুমায়, ঠিক আছে, ঠাকুরের নাম জপ টপ করে ঘুমায়, আর কোনো অসুবিধা হয়নি। মাসিরা চলে যাওয়ার পর সঞ্চিতার মায়ের কি হলো যে ওই রুমে ওর বাবাকে বলছে যে আমি না ওই রুমে একা ঘুমাবো, আমার না মানে কি সুন্দর জায়গাটা, আবার তো আমরাও তো চলে যাব। তো ওর বাবা হেসে বলেছে ছটা রুম, প্রত্যেক সিঙ্গেল ঘুমাও না সিঙ্গেল রুমে, প্রবলেমটা কোথায়? বলছে ঠিক আছে চলো। সেদিন সঞ্চিতা বলছে আই ডোন্ট নো, যেখানে আমি জানি আমার মা বাবা একে তো একসঙ্গে থাকে না, অবভিয়াসলি আমার মা তো সবসময় বাবার সঙ্গেই থাকার কথা, মা সেদিন কেন এই কথাটা বললো আজও কিন্তু আমার কাছে কোয়েশ্চেন মার্ক। অবভিয়াসলি না, যখন হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকে সেটা আলাদা কথা, বাট উনি জানেন কিছুদিন পর উনি চলে যাবে, হাজব্যান্ডকে তো উনি পাচ্ছেন না। তো আমরা কি চাইবো যে একটু মুহূর্ত আমি আমার হাজব্যান্ডের সঙ্গে স্পেন্ড করি, তাই না? ওই জায়গায় উনি বলছেন যে আমি ওই রুমে একা ঘুমাবো। বলছে ওই রুমে রাতে ঘুমানোর পর রুমকে দিই, পরের দিন থেকে যে আমার মাকে আমি চিনতে পারছি না, আমার মা পুরো চেঞ্জ।
কি, যেমন বললাম যে ওর বাবা যেহেতু থাকে না সঞ্চিতার সঙ্গে, সঞ্চিতার মা প্রচণ্ড একটা ফ্রেন্ডলি রিলেশন মেনটেন করে চলে, ঠিক আছে? তো সব কথা বলে, ইয়ে করে। তো বলছে সঞ্চিতা বলছে এই দিন জানো তো রুমকিদি, আমি হই, বাবা হই বা আমার ভাই হোক, বলছে কিছু কথা বলতে আসলে, ও মা এটা বানাবে, হুম, ও মা তুমি ওটা করলে না, হুম, বলছে হুঁ হুঁ করছে। আর পার্টিকুলারলি ওই রুমটাতে গিয়ে রুমকিদি ওই তোমার হাঁটুটা না ওপরে ওঠে, হাঁটুটা উপরে উঠিয়েছে এরকম করে না, মুখটা এরকম করে ঢেকে বসে থাকে, আর এরকম করে দুলতে থাকে। তো কিছুতেই কথা উত্তর দিচ্ছে না, বলছে আস্তে আস্তে মা না কেমন হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে আমাদের কলকাতায় ফেরার সময় হয়ে যাচ্ছে। তখন আমি একদিন না 3 দিন আগে বাবাকে বলছি, ও বাবা আমাদের তো কলকাতায় যাওয়ার সময় হলো, আস্তে ধীরে মানে এবার কিন্তু ওর বাবা ওদেরকে ছাড়তে আসবে, হ্যাঁ, প্যাকিং ভ্যাকিং করতে হবে, আর কিছু কিছু জিনিস আমি এখান থেকে নেবো, আমাকে কিনে দেবে। তো যেই এই কথা বলেছে, সঞ্চিতার মা এক লাফ মেরে উঠে, আমি যাব না, আমি যাব না, আমি কেন যাব, আমি কেন যাব, এটা আমার জায়গা, আমি তো আমার জায়গা ছেড়ে যাব না, তোরা যা, আমি কেন যাব, আমি কেন যাব। তো সঞ্চিতা বলছে, ও মা তোমাকে কি আমি নতুন কথা বলছি, তুমি তো জানো আমাদের রিটার্ন টিকিট ওই মুখ দিনে কাটতে হবে, আমার পড়াশোনা আছে, ভাইয়ের পড়াশোনা আছে, বলছি না আমি যাব না, শুনতে পাচ্ছিস না, আমার জায়গা ছেড়ে আমি কেন যাব, তোরা যা, আমি যাব না, মানে খালি বলেছে আমি যাব না, আমি যাব না, আমি যাব না বলে ছুটতেই রুমে গিয়ে আবার সেই পশ্চারে মানে চিৎকার করে করে বলছে আর কাছে, আমি যাব না, আমি যাব না, আমার জায়গা এটা, আমি কেন যাব। ওরা তো ওর বাবা মানে ওর বুঝতেই পারছো একটা সিঙ্গেল মম, মেবি ওনার হাজব্যান্ড আছে বাট দূরে আছে, উনি কলকাতায় থেকে একটা ছেলে একটা মেয়েকে মানুষ করছে, উনি নিশ্চয়ই এরকম মানে ডাকুবুকু না হলে হবে না, কোয়াইট সাহসী মহিলা, উনি এরকম করছেন, ঠিক আছে? তো মানে সঞ্চিতা বলছে যে মাকে বুঝিয়ে ঠুজিয়ে আমি রেখে যেদিন যাওয়ার দিন ওদিন বলেছি যে মা ঠিক আছে শোনো, তোমার ওখানে গিয়ে থাকতে হবে না, তুমি আমাদেরকে ছেড়ে আবার চলে এসো বাবার সাথে, বাবা তো যাচ্ছে, বাবার সাথে চলে এসো। তো প্রথমে তো রাজি হয়নি, যখন অনেক বলেছে বলে আমরা কেউ থাকবো না, বাবাও থাকবে না, তুমি বাবার সঙ্গে চলে আসো। বলছে আমার জামা কাপড় নিতে পারবি না, আমি তো ওখানে থাকবোই না, আমি তো এখানে রিটার্ন আসবো, তাহলে তো আমার জামা কাপড় নিয়ে কাজ নেই, আমার জামা কাপড় নিতে হবে না, এখানেই থাকবে, আমি আবার এখানে আসবো। বলছে অনেক বুঝিয়ে সুজিয়ে রুমকি দিয়ে আমি কোনো মতে ওনাকে ট্রেনে চড়ালাম, ট্রেনে চড়ার পর ট্রেনের মানুষ এক একটা মানুষ এমন নাই যে আমাদের দিকে তাকায় নাই। কি হলো বলছে, একবার সিটের একদম জানলার সাইডে ওরকম করে হাঁটু মুড়ি দিয়ে বসছে, একবার সিট থেকে নেমে ওই যেটা গ্রাউন্ড ওখানেই হাঁটু মুড়িয়ে বসছে, একবার খুব কাঁদছে, আমাকে কেন নিয়ে যাচ্ছিস তোরা। বলছে প্রত্যেকটা ট্রেনের মানুষ এরকম করে তাকিয়ে আছে, মানে আমার মা ওইরকম করছে, সবাই তাকিয়ে আছে, টিটি আসছে, টিটি এরকম করে বলছে কী হয়েছে। তখন বাবা বলছে যে না ওনার একটু অসুবিধা হচ্ছে, তাই কলকাতায় গিয়ে ডক্টর দেখাবো আর কি আমরা। কী বলবে, বলছে ওই মুহূর্তে মনে হচ্ছে আমি আমার মায়ের মা হয়ে গেছি, আমার মা আমার মেয়ে হয়ে গেছে, মাকে বুঝিয়ে ঠুজিয়ে রাখতে হচ্ছে। মানে হুট করে ছুটে চলে যাচ্ছে তোমার ওই ট্রেন তো ছুটছে, ওই যে তোমার বাথরুমের সাইডে যে দরজাগুলি থাকে না সেখানে দাঁড়িয়ে আছে, কাঁদছে, মানে পুরো মানে বলছে মানে অনেক অন্য কম্পার্টমেন্টের থেকেও লোক আমার মাকে দেখতে আসে, কেমন এটা তো লজ্জাজনক, ছেড়েই দাও, কেমন কষ্ট হচ্ছিল। আর আমার বাবা তো হয়ে গেছে মার এইগুলি অবস্থা দেখে, মানে পুরোটা আমি ট্যাকেল করে করে এনেছি। আচ্ছা যেহেতু ওর মায়ের এই অবস্থা, ওরা দাদু দিম্মাকে কিন্তু ফোন করে বলে যে দাদু দিম্মা এই অবস্থা হয়েছে, হ্যাঁ। তো দিম্মা বলে যে শোন একটা কাজ কর, আর বাড়িতে গিয়ে কাজ নেই, তোরা ডাইরেক্ট আমার বাড়িতে উঠবি। ওর দিম্মা ছিলেন বৈষ্ণবী, মানে বৈষ্ণব মতে উনি সব কিছু করতেন। তো ওর ডিম্মাদের বাড়িতে ঢোকার সময় একটা ওদের নিয়ম কী ছিল, হাত পা ধুয়ে তারপর কিন্তু, যেহেতু ওরা বৈষ্ণব মতে সব কিছু ইয়ে করেন, হাত পা ধুয়ে বাড়িতে ঢুকতে হয়। সবাই ধুয়েছে, ওর মা তো ধুচ্ছে না, কিছুতেই ধুচ্ছে না, থম মেরে দাঁড়িয়ে আছে, উনি ভেতরেই ঢুকবেন না। ওর মানে সঞ্চিতার দিম্মা ওনার মেয়েকে বলছে কী রে আয়, দাঁড়িয়ে আছিস কেন, আয়, কিচ্ছু বলছে না। তখন দিম্মা হঠাৎ সঞ্চিতাকে বলছে, এর কাকে নিয়ে আসলি তোরা, এ তো আমার মেয়ে নয়, আমার মেয়ে আমার চোখের দিকে তাকে কথা অবধি বলছে না, এ আমার মেয়ে হতেই পারে না। বলছে যে কোনো মতে আমার মাকে ঢুকিয়েছি, ঢুকানোর পর তুমি বিশ্বাস করবে না রুমকিদি, একটা জিনিস ভালো হয়েছে যে দিম্মার কাছে যাওয়ার পরে না দিম্মা মাকে পুরোপুরি টেক কেয়ার করছে, তখন আমার প্রেশারটা কমে গেছে। কিন্তু তোমার ব্যাংডুবিতে থাকার সময় তো আমার মা তথাপি অনেক কিছু করছিল, কিন্তু এখানে না আমার মা পুরোপুরি একটা বাচ্চা মেয়ের মতো ট্রিট করছে, দিম্মা খাইয়ে দিলে খাচ্ছে, চুল বেঁধে দিলে চুল বেঁধে দিচ্ছে, আর খালি বলছে আমি আমার বাড়ি যাব। তো ওই সময় কি হয়, মানে বেহালাতে অনেকেই জানেন যে এমন একটা মাজার শরীফ নাকি আছে, যদিও আমি
মানে জানি না, দেখিনি আর কি, কিন্তু আমিও শুনেছি যে ওখানে নাকি এইসব টোনা টোটকা করা হয়, প্লাস নজর টজরও করা হয়। তো ছোটোবেলায় নাকি ওর দিম্মা সঞ্চিতার ভাইকে নিয়ে যেত, হ্যাঁ, যে ঝাড়ানোর জন্য। তো ওই মাজার শরীফের ওই লোকটার সঙ্গে মানে মৌলানার সঙ্গে কথা বললো, যে বলছে ওকে তো নিয়ে আসতে হবে। বলছে যে কি করে নিয়ে আসি? বলছে এরকম করে নিয়ে আসবে, বলবে না যে আমার কাছে নিয়ে আসবো। আর ফোনে যে কথা বলছি সঞ্চিতার মা শুনে ফেলেছে। দাপা দাপি, কোথায় নিয়ে যাবে আমাকে, কোথায় নিয়ে যাব আমি, কোথায় যাব না, আমাকে ব্যাং ডুবে আমার বাড়িতে নিয়ে চলো, আমার বাড়িতে নিয়ে যাও চলো। অনেক বুঝিয়ে ঠুজিয়ে ঠিক আছে, তো ওনারা আর ওনার সামনে কথা বলতেন না। তো মৌলভী সাহেব বলে কোনো মতে আমাদের এখানে নিয়ে আসুন, তারপরে আমার সাগের দিয়ে আমি নিয়ে আসবো ওনাকে। তো দাপাদাপি করছে, তো একদিন না খুব বুঝিয়ে বলছে ওই মুখ জায়গায় না একটা মেলা এসেছে, তোকে আমরা অনেক কিছু কিনে দেবো, চল। তো মানে ও না মানে একটা সংশয়ের দৃষ্টিতে তাকিয়ে আছে। তো বলছে না রে মামা, আদর করে মানে উনি দিদিমা দেখাচ্ছে যে ওনার মেয়েকে উনি আদর করছেন, যে তোকে জিলিপি কিনে দেবো, মানে যা একটা বাচ্চাকে প্রলোভন দেখানো যায়। রাজি হয়েছে। তো বলছে সঞ্চিতা বলে আমি যাইনি, দিম্মা গেছে। বাবার তো অবস্থা খুবই খারাপ, স্টিল বাবা গেছে, দাদু গেছে। গিয়ে যেই ওই মাজার শরীফে নিয়ে মানে দরগাতে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে না, ও তো চিৎকার, ও কিছুতেই ভেতরে ঢুকবে না। কেন নিয়ে এসছিস আমাকে, কেন নিয়ে এসছিস? অলরেডি মৌলানাদের বলা ছিল, ওনারা তড়ি ঘুরি করে জাপটে ওনাকে ধরে কোনো মতে ঢুকিয়েছে। ঢুকানোর পর তো মানে ওনাদের যা যা ওই তেল পোড়া জল পোড়া ঝাড়ফুঁক করলেন, করার পর বলছে যে তুই বল তুই কে? তো একটা কথাই বলছে যে আমি তো এখানে আসতে চাইনি, আমাকে কেন নিয়ে এসছে, আমি তো ওই জায়গা ছাড়তে চাইনি। তো বলছে তুই কে, তুই কেন এসছিস এখানে? তো বলছে তো আমি তো আসতেই চাইনি। ও একই কথা বলে চলছে, কিন্তু ও নিজের পরিচয় কিন্তু দেয়নি। হ্যাঁ, তো বলছে ঠিক আছে আমি তোর জায়গায় পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে তুই ছেড়ে যা। তখন ও রাজি হলো। তারপর যাই হোক উনি রিচুয়ালস, যা রিচুয়ালস করার, ওই তেল পোড়া কিছু কিছু এমনও দিলেন যে এগুলি কিছুদিন ইউজ করতে হবে তেল, কিছু জল দিলেন যে এটা খেতে হবে। করার পর সঞ্চিতার মা অনেকটা ঠিক হলো। তো ডেফিনেটলি ওর বাবা ওই বাংলোটা তো চেঞ্জ করে নিয়েছেন। কিন্তু একটা জিনিস জানো তো, অনেক সময় আমিও আমার দেখো আজ 1000-এর উপরে কিন্তু এপিসোড চলে এসছে কথায় গল্পে। অনেক সময় জানো তো কনক্লুশন পাওয়া যায়, অনেক সময় কনক্লুশন পাওয়া যায় না, ব্যাখ্যাহীন কিছু কিছু ঘটনা থেকে যায়। এটা ব্যাখ্যাহীন ঘটনা, কারণ মেয়েটার না পরিচিতিটা আমরা পাইনি। ওর বাবা অনেক চেষ্টা করেছিল কিছু হয়েছে কি না, কেউ কোনো মুখ খোলেনি, বা অনেকে এটা বলে দিয়েছে আমরা তো কিছু জানিই না। এই মেয়েটা কবে থেকে ওই বাংলোতে ছিল, কোন রিজনে ওই মেয়েটার মানে মৃত্যু হয়েছিল? ডেফিনেটলি যখন সোলটা রয়েছে ওর মৃত্যু তো স্বাভাবিকভাবে হয়তো হয়নি, তাই না? তো এটা কিন্তু আজও কোয়েশ্চেন মার্ক। তো কিছু কিছু ঘটনা আমার কাছে আসে, মানে কি বলবো, কোয়েশ্চেন মার্ক হয়ে রয়ে যায়। এটা ওদের মধ্যেই একটা। সেটাই, মানে আলটিমেটলি মেয়েটা কিভাবে ওখানে আটকালো, কিভাবে ওখানে রয়েছে, কেন রয়েছে, নিশ্চয়ই কোনো হিস্ট্রি তো আছে, নয়তো ওটা থাকার কথা নয়। মানে এটা কি জানতে পেরেছেন যে ওই বাচ্চাটাকে মুক্তি দেওয়া হয়েছিল কিনা? এখান থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু বোধহয় মুক্তি হয়নি। কারণ আমি যতদূর জানি মুক্তি নিতে গেলে নাকি নাম ঠাম জানতে হয়। ও কিন্তু কিচ্ছু রিভিল করেনি। অনেকবার জিজ্ঞেস করেছে বল তুই কে, কোত্থেকে এসছিস, আমি ওই বাংলোতে যাব, ওটা আমার বাংলো। ওর মুখে শুধু একটাই রা ছিল। তাহলে মনে হয় ওই বাংলোরই কেউ হয়তো মেবি হবে, হতে পারে, যে কোনো কারণে ওখানে মারা গেছে। তো কোয়েশ্চেন মার্ক। সেটাই।